নমস্কার, আমি দীপঙ্কর দাস। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। 4 অধ্যায় চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আগামী বিশ্ব ব্যবস্থা। তো বিষয়টা আমরা কোনো একদম থিওরিটিক্যাল বা কোনো পর্যবেক্ষণ তো অবশ্যই, মানে বিশেষ কোনো থিওরি, কোনো গবেষণা এই সমস্ত নিয়ে কিন্তু আমি বিষয়টাকে ব্যাখ্যা করছি না। বিষয়টাকে একদম যেভাবে বর্তমান পৃথিবীকে আমরা দেখছি, আমরা সবাই দেখছি, আপনারাও দেখছেন, আমরাও দেখছি, আমি দেখছি, সবাই দেখছে। এই বিশ্ব ব্যবস্থাকে যদি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু খুব সাদা চোখে একদম সচরাচরভাবে যে বিষয়গুলো আমাদের সামনে আসে সেই বিষয়গুলোকে নিয়েই আজকের আমরা আলোচনা এবং সেই বিষয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। তো মূল কথা হলো যে আগামী বিশ্ব কারা পরিচালনা করবে? কোনো গোষ্ঠী পরিচালনা করবে, নাকি কোনো ধর্ম পরিচালনা করবে, নাকি কোনো রাষ্ট্র পরিচালনা করবে, না কোনো একক ব্যক্তি করবে, না কি কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠী করবে? আগামী পৃথিবী কোথায় যাচ্ছে? নাকি কোনো বিশ্ব ব্যবস্থার সামনে কোনো থিওরি আসতে চলেছে, যেভাবে অষ্টাদশ শতাব্দী বা 19 শতাব্দীতে বিভিন্ন পলিটিক্যাল থিওরি এসেছিল এবং সেই পলিটিক্যাল থিওরি অনুযায়ী সারা বিশ্ব কিন্তু আলোড়িত হয়েছিল। তো এখানে আমরা যেটা আলোচনা করব যে এই সমস্ত বিষয়গুলোর উপরে সাধারণ চোখে আমরা কি দেখতে পাচ্ছি বর্তমান বিষয়ের উপর ভিত্তি করে আগামীতে আমাদের বিশ্ব কোন দিকে যাচ্ছে। বিষয়টা খুব গুরুগম্ভীর হলেও আমরা অত গুরুগম্ভীরভাবে কিন্তু বিষয়টার মধ্যে ঢুকবো না বা কনক্লুশনে আসবো না। আমি আমার ব্যক্তিগত যে অভিমত, ব্যক্তিগত যে পর্যবেক্ষণ, সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। হয়তো এই বিষয়ে অনেকের ভিন্ন অভিমত থাকতে পারে বা কোনো নূতন অভিমত থাকতে পারে, বা এটাকে মনে হতে পারে সম্পূর্ণ আলাদা। সেটা আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমরাও সমৃদ্ধ হব। কিন্তু জাস্ট একটা আলোচনা, মানে যেহেতু আমাদের এই চ্যানেলটা 4 অধ্যায় চ্যানেলটা একদম আনকাট, মানে একদম বকবকানি, গল্প, আড্ডা, বিভিন্ন রকম বিনোদন, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটা আলোচনায় জন্য এটাকে এনেছি। জাস্ট একদম ঘরোয়া একটা বিষয়, এখানে কোনো তাত্ত্বিক বিষয়, বিশেষ কোনো গভীর কিছু আমরা কিন্তু রাখছি না। তো একদম বিষয়ে আসা যাক যে আগামী বিশ্ব ব্যবস্থা কীরকম হতে যাচ্ছে। দেখবেন, বিশ্ব যখন প্রথম তার ব্যবস্থার দিকে এগিয়েছিল, অর্থাৎ মানুষ যখন তার প্রিমিটিভ এজ থেকে একটা সিস্টেম গড়ে তুলেছিল, সেই প্রথম সিস্টেমটা মোটামুটি আমরা জানি একটা গোষ্ঠীবদ্ধ জীবন ছিল। প্রচুর প্রচুর গোষ্ঠীতে সবাই ভাগ ছিল এবং বিভিন্ন গোষ্ঠীর হাতে ক্ষমতা ছিল, এবং যে গোষ্ঠীর লোকবল এবং তাদের মারামারি এগুলো ভালো করতে পারতো, তারা অন্য গোষ্ঠীকে পরাজিত করে তাদের মত ও পথকে তারা ওই সীমিত এলাকার মধ্যে প্রতিষ্ঠা করত। এটা মূলত ছিল খাদ্য সংগ্রহের জন্য, এবং কার দলে কত মহিলা আছে, নারী আছে, সম্পদ আছে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, কে কতটা এলাকাকে ডমিনেট করবে, এগুলোর উপর গোষ্ঠী আসে। তারপরে গোষ্ঠীর পর থেকে আমাদের বিভিন্ন রকমের সামন্ততান্ত্রিক ব্যবস্থা আসে, রাষ্ট্র ব্যবস্থা আসে। হ্যাঁ, তো সেই রাষ্ট্র ব্যবস্থার চরিত্র পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম। তো বর্তমানে আমরা পৃথিবীতে একটা সময় সারা পৃথিবী জুড়ে কমিউনিজম একটা নতুন ধারা এনেছিল, অনেকগুলো রাষ্ট্রে তার প্রায়োগিক ক্ষেত্র তৈরি হয়েছে, সেই নিয়ে অনেকের মত আছে। এখন সেটা অনেকটাই স্তীমিত আন্তর্জাতিক ক্ষেত্রেও। তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে এখন গ্রাহ্য যে ব্যবস্থা সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ ভোটাধিকারের মাধ্যমে, প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ভারতবর্ষ এখন অ্যাডপ্ট করেছি, এটাই মোটামুটি সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকাতে বা উন্নত দেশগুলোতে বা বিভিন্ন অনুন্নত দেশেও এটা প্রচলিত আছে। তো কিন্তু আগামী বিশ্ব কোথায় চলেছে, আগামী পৃথিবী কোন দিকে যাচ্ছে, সেটা কি এই গণতান্ত্রিক ব্যবস্থাই আগামী 50-100 বছর পরেও থাকবে, নাকি তার ক্ষমতার কেন্দ্রবিন্দু চেঞ্জ হবে, নাকি এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই আগামী পৃথিবী নূতন কোনো ব্যবস্থার, মানে এটাকে ভিত করে কোনো একটা ব্যবস্থার দিকে এগোবে? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আপনারা যদি সারা পৃথিবীর দিকে তাকান,
দেখবেন গণতান্ত্রিক যে ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই ব্যবস্থা যে সবার কাছে খুব গ্রহণযোগ্য, মানে সবাই যে খুব খুশি তা নয়। কোনো ব্যবস্থার প্রতি সেই রাষ্ট্রের সবাই খুশি কখনো থাকে না। তো সবাই যে খুব খুশি তা নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু ব্যবস্থাকে নিয়ে একটা গভীর পর্যালোচনা হচ্ছে, সেটা আমেরিকাতে বলুন, কানাডাতে বলুন, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, এমনকি ইন্ডিয়াতেও, যে মানুষকে নূতন কিছু দেওয়া যায় কিনা, মানে এইটাকে রেখে কিছু তো মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু জিনিস থাকে, তাদের গোষ্ঠীগত, আদর্শগত, দলগত বিষয় থাকে, সেগুলোকে মোটামুটি বজায় রেখে নূতন কী দেওয়া যায়। এটা কিন্তু প্রতি বছর সব রাষ্ট্রেই, সমস্ত ক্ষেত্রেই নতুন নতুন ব্যবস্থা কি আনা যায়, পাবলিককে আরও কি দেওয়া যায়, সমস্যা থেকে কিভাবে তাকে দূরে সরিয়ে অন্য একটা দিকে নজর ঘোরানো যায়। তো এটা একটা, এই ব্যবস্থা সারা পৃথিবীতে যত ব্যবস্থা চলছে, এই ব্যবস্থার মধ্যেই কিন্তু এটা একটা চিন্তা ভাবনা সবাই করে। এই যে জনকল্যাণমূলক অর্থনীতি, অর্থাৎ একটা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাকে টাইম টু টাইম তাকে চেঞ্জ করা, তাকে নিয়ে ভাবা, তার কাছে যেন নতুন কিছু মনে হয়। তো এটার বেশি গভীরে যেতে গেলে অনেক কথা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। ভবিষ্যতে কোনো ভিডিও এলে এই বিষয়ে আমরা আরও গভীরে আলোচনা করব। তো এটা যেমন আমেরিকার ক্ষেত্রে যদি দেখেন, আজ থেকে 30 বছর আগের আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা আর আজকের এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, তাদের যে পলিটিক্যাল যে ফ্রেমওয়ার্ক এবং যে ব্যবস্থার মধ্য দিয়ে তারা আজকের আছে, সেটা কিন্তু একটু দেখবেন ভিন্ন রকমের। এখানে তাদের, আমার মনে হয়, ব্যবস্থার মধ্যে অনেক নোংরামো, কাদা ছাঁড়াছাঁড়ি, অনেক কিছু হচ্ছে। গ্রেট ব্রিটেনেও তাই, আমাদের দেশে তো হচ্ছেই। আর বাকি তৃতীয় বিশ্বের দেশগুলোতে তো কথাই নেই, পার্শ্ববর্তী বাংলাদেশ একটা উৎকৃষ্ট প্রমাণ, পাকিস্তান, আমি চীনের কথা বাদ রেখে বলছি, রাশিয়াতে তো গণতন্ত্রের ব্যবস্থার নামে অন্য কিছু হচ্ছে। তো সবটাই মিলে যদি ভাবেন, দেখবেন এই ফ্রান্সে কিছু বছর আগেও বা রিসেন্টও ফ্রান্স কিন্তু একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে আছে। এমনকি রাশিয়ার সীমান্ত জুড়ে ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো আছে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র বা পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোর ব্যবস্থা দেখবেন অনেকটা টালমাটাল। তো এই মুহূর্তে কোনো রাষ্ট্র যার ব্যবস্থার মতো দিয়ে ভীষণ স্থিতিশীল তা কিন্তু নয়। কিন্তু আমাদের যে বিষয়টা, যে আগামী পৃথিবীর কাছে এই ব্যবস্থাই শাসন করবে না নতুন কোনো ব্যবস্থা আসতে চলেছে। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে একটা প্রাথমিক পর্বের আলোচনায়, আগামী পৃথিবী কিন্তু কোনো বিশেষ কোনো রাষ্ট্রের হাতে থাকবে না তার ক্ষমতার কেন্দ্রবিন্দু, বিশেষ কোনো ধর্মের হাতে থাকবে না, কোনো জনগোষ্ঠীর হাতেও থাকবে না, বা এই ধরনের প্রচলিত যে আমাদের ধ্যান ধারণা, তার মধ্যে এখানে রাষ্ট্রশক্তির বা ক্ষমতার যে কেন্দ্রবিন্দু সেটা থাকবে না। ক্ষমতা যাদের হাতে থাকবে সেটা রাষ্ট্র ব্যতি রেখে কিছু মানুষের হাতে হতে পারে, এবং তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কেমন সেটা একটু পরে আসছি। দেখুন, মানে ধরুন আমাদের এখনকার যে ভোট, এই যে একটা বিষয় থাকে না, যে ইন্ডিয়ার ভোটে রাশিয়া হস্তক্ষেপ করছে, বাংলাদেশের ব্যবস্থার মধ্যে আমেরিকার তার ডিপ স্টেট পলিসি ঢুকিয়েছে, ইন্ডিয়াতে ঢোকানোর চেষ্টা হচ্ছে, বা আমেরিকান ভোটে চীনের কোনো প্রভাব থাকতে পারে বা ইন্ডিয়ান লবি থাকতে পারে, কানাডাতে কোনো প্রভাব থাকছে, কানাডার যে জাস্টিন ট্রুডো পদত্যাগ করলেন, সেখানে শুধু রাষ্ট্র ব্যবস্থা নাকি তার পেছনে আন্তর্জাতিক কোনো বিষয় আছে। অর্থাৎ আজ থেকে 40-50 বছর আগে একটা রাষ্ট্র তার নিজস্ব পলিসি যেভাবে ঠিক করতো, যেভাবে তার রাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা, তার রাষ্ট্রের মন্ত্রিসভা, তার রাষ্ট্র গঠনকে নিয়ে ভাবতো, আজকে 2025 সালে দাঁড়িয়ে এই চিত্র কিন্তু পুরোপুরি বদলে গেছে, মানে আমূল বদলে গেছে। এখন একটা রাষ্ট্রের তার ক্ষমতার কেন্দ্রবিন্দু সেই রাষ্ট্রের মধ্যে নেই, কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং সেই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন, মানে সেই দেশের বা দেশের বাইরের বা কোনো আন্তর্জাতিকভাবে কোনো গোপন রাষ্ট্রশক্তি বা কোনো বাণিজ্যিক শক্তি বা কোনো অর্গানাইজেশন তারা কিন্তু কাজ করছে, এই সোরস জর্জের মতো। এটা কিন্তু শুধু আমেরিকার ক্ষেত্রে নয়, সারা পৃথিবীর ক্ষেত্রেই এটা সত্য। এবং আগামী পৃথিবীতে এই যে ক্ষমতার কেন্দ্রবিন্দুটা কিন্তু আস্তে আস্তে যে দিকটায় যাচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তির দিকে। একদম লক্ষ্য করবেন, দেখবেন যে প্রযুক্তি এমন একটা জায়গায় যাচ্ছে, এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে
কোনো একটা রাষ্ট্র তার নিজস্ব তৈরি করা ব্যবস্থাও অসহায় হয়ে যেতে পারে। কীরকম? সাপোজ ধরুন গাজা বা তুরস্ক বা এই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো যেখানে তার ভেতরে ঢুকে আছে ইসরায়েল, তার যে যুদ্ধ ব্যবস্থা, তার যে স্টেট পলিসি, তার যে ফরেন পলিসি, এটা কিন্তু শুধুমাত্র ওই পলিসির উপর নয়, অনেকটা প্রযুক্তি নির্ভর, এবং সারা পৃথিবীর ভালো ভালো প্রযুক্তিকে তারা অ্যাডপ্ট করে তারা কিন্তু এই অন্য রাষ্ট্রকে প্রভাবিত করা বা তাকে যুদ্ধে হারানো বা এগুলোকে প্রয়োগ করছে। এখানে যদি মনে করি যে ইসরায়েলের জনসংখ্যা তো মাত্র 1 কোটি বা তার কম, আর মধ্যপ্রাচ্যের অন্যান্য কান্ট্রিগুলোর জনসংখ্যা প্রচুর, তাহলে কে জিতবে কে হারবে? দেখবেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে হয় যে এই সংখ্যক একটা বোম মারলেই শেষ। তা কিন্তু নয়, এত সহজ নয়। প্রযুক্তি যার হাতে, এই বিশ্ব ব্যবস্থা তার হাতেই। আগামী দিন যত এগোবে তত কিন্তু এটা ভীষণ প্রকট হবে। তো এই মুহূর্তে ইসরায়েল বা রাশিয়া বা আমেরিকা বা চায়না বা ইন্ডিয়া, এই যে রাষ্ট্রগুলো আছে, বা ফ্রান্স বলুন, গ্রেট ব্রিটেন বলুন, সবাই কিন্তু প্রযুক্তির পেছনে দৌড়চ্ছে, এবং সেই প্রযুক্তিটা এমন ধরনের প্রযুক্তি যে প্রযুক্তি দিয়ে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যায়। সবাই এটা বুঝে গেছে। আমরা যারা সাধারণ তারা হয়তো একটু দেরিতে বুঝি, কিন্তু যারা সারা বিশ্বের রাজনৈতিক ভাবে যারা নিজেদেরকে ভাবছে সারা বিশ্ব ব্যবস্থায় কন্ট্রোল করার, কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী, তারা কিন্তু প্রযুক্তির পেছনে ছুটছে। তো আমরা যদি বলি আগামী দিনে কে শাসন করবে, আমেরিকা না ভারত নাকি চায়না, এটা প্রশ্ন আসে যে আগামী পৃথিবী চায়নার না আমেরিকার না রাশিয়ার না ভারতের। তো এখানে প্রশ্নটা হচ্ছে এই প্রযুক্তি কার হাতে থাকবে? প্রযুক্তি যার হাতে থাকবে, টেকনোলজি যার হাতে থাকবে, সুপার পাওয়ার সেই হবে। এখানে অন্য কোনো বিষয় নয়। যেমন ধরুন আমরা আজকের যেটা ভাবছি যে ইন্ডিয়া অনেকটা এগিয়েছে বা চায়না অনেকটা এগিয়েছে, কিন্তু দেখবেন যে পৃথিবীতে কিছু মানুষ আছেন, সংখ্যাটা খুব বেশি নয়, হয়তো 5, 6, 7, ম্যাক্সিমাম 10 জন লোক যদি মনে করে যে এই পৃথিবীটাকে থমকে দেবে, পৃথিবীটাকে জাস্ট স্টপ করিয়ে দেবে, তারা কিন্তু পারে। যেমন ধরুন এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই ধরনের যে মাধ্যম, এই যে মার্ক জুকারবার্গ, তিনি এই দুটোকে নিয়ে বসে আছেন। মাইক্রোসফট আগে, এখন তো ওটা কয়েকজন পরিচালনা করছেন, মাইক্রোসফট বা এই এলন মাস্কের মতো লোকেরা, যারা একটা দেশের রাষ্ট্র ব্যবস্থাকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছেন, একটা বড় প্রযুক্তির যে অধিকারী এবং ফান্ডের। তো এই রকম কিছু লোক, তারা যদি 8 থেকে 10 জন বিভিন্ন রাষ্ট্রে, তারা যদি মনে করে যে তারাই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, বাকি মানুষ কিন্তু অসহায়, কিছুই করতে পারবে না। আপনি সকালবেলা উঠে কম্পিউটার খুলতে পারবেন না, আপনি ফেসবুক খুলতে পারবেন না, হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না, আপনার যে নেট ব্যবস্থা, এটাকে পুরো স্টপ করিয়ে দেওয়া যায় স্যাটেলাইটের মাধ্যমে। তো স্যাটেলাইট যারা হ্যাক করতে পারে, ইন্ডিয়ান এই স্যাটেলাইট ব্যবস্থা, এই যে 5G 4Gকে পুরো অকেজো করে দেওয়া যায়, এবং আপনার সমস্ত সিস্টেমকে হ্যাক করে নেওয়া যায়। আপনি কিছুই করতে পারবেন না, জাস্ট অসহায় হয়ে যাবেন। যেভাবে ওই যে পেজার ফোন দিয়ে ইসরায়েল তার শত্রুপক্ষকে জাস্ট নাকানি চোবানি খাইয়েছিল, এটা তো জাস্ট একটা স্যাম্পেল, একটা ট্রায়াল। তো এরকমভাবে কিন্তু যদি ধরুন এই লোকগুলো যাদের হাতে আছে, যে গোষ্ঠীর হাতে আছে, তারা যদি মনে করে যে একটা রাষ্ট্রকে পুরো অকেজো করে দেব বা একটা মহাদেশকে অকেজো করে দেব, তাদের কাছে কিন্তু ব্যাপারটা খুব ছেলে খেলার। এবং যত দিন যাবে তারা কিন্তু এইটাকে আরও বেশি প্র্যাকটিস করবে, যে ক্ষমতা কিভাবে এক জায়গায় রাখা যায়। তো অর্থ বা কেউ যদি মনে করে যে কোনো জাতি বা জনগোষ্ঠী বা কোনো রাষ্ট্র যদি মনে করে বা কোনো ধর্ম যদি মনে করে যে জনসংখ্যা দিয়ে আমি পৃথিবী শাসন করব, এটা কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে ভীষণ বোকামি। কেউ যদি মনে করে যে অর্থ দিয়ে পৃথিবী শাসন করব, তাও সম্ভব নয়। মধ্যযুগীয় কোনো ব্যবস্থা দিয়ে যদি কোনো ধর্ম বা কোনো জাতিগোষ্ঠী বা কোনো রাষ্ট্র মনে করে যে সে পৃথিবী শাসন করবে, সেটা কিন্তু একদমই সম্ভব নয়, ওটা একদম বোকামো। তো বিষয়টা হচ্ছে সেরকমই, যে সমস্ত অতীতের ধ্যান ধারণা থেকে বিশ্ব কিন্তু একটা নূতন গতিপথে
মোড় নিয়েছে, এটা ধরতে গেলে ওই 2005, 6, 7-এর পর থেকে। এবং যাকে আমরা বলি নূতন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার, একটা নূতন বিশ্ব ব্যবস্থা আসতে চলেছে এবং সেই বিশ্ব ব্যবস্থার কারা শরিক হবে সেখানে কিন্তু তীব্র প্রতিযোগিতা চলছে কয়েকটা রাষ্ট্রের মধ্যে। সেটা আমার মনে হয় এই মুহূর্তে 8টা বা 10টা রাষ্ট্র এর সঙ্গে আছেন যারা এই নূতন বিশ্ব ব্যবস্থার দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন, এবং তার মধ্যে ভারতবর্ষ অবশ্যই 3-4-এর মধ্যে আছে। তো এটা আমাদের কাছে গর্বের যে আমাদের দেশও এগোচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার যে প্রত্যাশিত জায়গা সে জায়গায় ভারতবর্ষ এখনো পৌঁছয়নি। অর্থাৎ এই যে ধরুন আমরা যে বিভিন্ন পেমেন্ট করি, এটাকেও কিন্তু ঘাবড়ে দেওয়া যায়, ব্যবস্থাকে ঘেঁটে দেওয়া যায়। এটা যারা এই উন্নত প্রযুক্তির মালিক তারা পারে, মানে আপনার যত অর্থ আছে কোনোটাই সিকিউর নয় এই প্রযুক্তির কাছে। আমরা ফোনপে ব্যবহার করছি, গুগল পে, এগুলো তো আমাদের করতেই হবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কিন্তু প্রযুক্তি চাইলে এটাকে পুরো নয়-ছয় করে দিতে পারে। আপনার দৈনন্দিন জীবন যেভাবে আমরা অভ্যস্ত হচ্ছি কোনোটাই আপনি আর স্বাভাবিক করতে পারবেন না। রাষ্ট্র অকেজো হয়ে যাবে, একদম মধ্যযুগে চলে যাবে। হ্যাঁ, একদম মানে একটা এই প্রযুক্তিবিদদের তারা যদি 10-12 জন যুক্ত হয়, এই সভ্যতাকে তারা মানে একদম সেই প্রস্তর যুগে পাঠিয়ে দিতে পারে। তো সেই দিকেই যাচ্ছে, তারা সেটাই চাইছে যে আগামী বিশ্বকে তারাই নিয়ন্ত্রণ করবে। কোনো রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, মানুষের চিন্তা ভাবনা, তার সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, এটা কিন্তু আস্তে আস্তে প্রযুক্তির কাছে অসহায় হবে এবং হবেই হবে। মানে এটাকে কেউ বাধা দিতে পারবে না। তার পরিণতি ভালো কি খারাপ সেটা পরের ব্যাপার, কিন্তু এই প্রযুক্তির সাধনাকে কেউ রুখতে পারবে না। এটাই আগামী বিশ্বের নিয়তি, এটাই আগামী পৃথিবীর গতিপথ। যদি কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে ততই সেটা তার কাছে মঙ্গল, ততই তার কাছে ভালো, এবং সে সেইভাবে নিজেকে গুছাতে পারবে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে সেখানে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয়টা হচ্ছে যে সেই প্রযুক্তির সাধনায় মানব সম্পদকে অনেক বেশি করে উৎসাহিত করা। আমাদের তো জগৎ দুটো, আমরা হিন্দুরা বিশ্বাস করি যে অন্তর্জগৎ আর বহির্জগৎ। আমরা তো অন্তর্জগতের সাধনা এবং শুদ্ধতা ধর্মের মাধ্যমে করি, কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রযুক্তি সাধনার কাছে বাধা হয়ে না দাঁড়ায়। দুটোই দরকার। আমাদের অন্তর্জগতের শুদ্ধতা না এলে আমাদের কোনো সাধনাই, বাহ্যিক সাধনা সফল হয় না। এটা আমরা সনাতনীরা বিশ্বাস করি, হিন্দুরা বিশ্বাস করে যে একজন লোক সে সায়েন্টিস্ট হলেও তার অন্তর্জগতের শুদ্ধতার প্রয়োজন, চিন্তার শুদ্ধতা, ব্যক্তিগত জীবনের শুদ্ধতা, এগুলো হলেই তবে সে অনেক বেশি সফল হয়। আমাদের যারা প্রাচীন ভারতের যারা ঋষি, তারাই কিন্তু এক প্রকার বিজ্ঞানী। আর্যভট্ট ঋষি, আর্যভট্ট তিনি সারা পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী। সুশ্রুত তিনি ঋষি, ঋষি নাগার্জুন তিনি ঋষি। তো এই বড় বড় যারা পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, শল্য চিকিৎসক ভারতবর্ষের অতীতে যারা ভারতবর্ষকে সারা পৃথিবীর সামনে আজও গৌরবান্বিত করে, তারা কিন্তু সব সাধক, এবং তারা কিন্তু এই আমাদের যে সনাতনী সাধন ব্যবস্থা এর মধ্য দিয়েই তারা অন্তর্জগতের শুদ্ধতার পথ ধরেই বহির্জগৎকে জয় করেছেন। এটা আমরা ভারতীয়রা, হিন্দুরা, সনাতনীরা বিশ্বাস করি। তো আমরা সেভাবেই আমরা এগোবো, আমাদের প্রাচীন সংস্কারকে না ভেঙে বরঞ্চ সেই সংস্কারের উপর দাঁড়িয়েই সারা পৃথিবী জয় করা। তো সারা পৃথিবী জয় করতে গেলে প্রযুক্তি সাধনা করতে হবে, যে সাধনা আমরা খ্রিস্টপূর্বাব্দে বা একদম সেই 6ষ্ঠ 7ম শতাব্দী পর্যন্ত করেছি, 1500, 2000, 5000 বছর ধরে মাঝখানে। তো সেটাই, সেই সাধনাটা আমাদের আগামী দিনে ভারতবর্ষ যদি সে জায়গায় যায়, আমাদের বিভিন্ন সেক্টরগুলো সেটাই করে, আমাদের যুব সমাজ যদি সেটাই করে, তবে কিন্তু আমরা সফল হব। তো এই কথা বলে ভারতবর্ষের শুভ কামনা করে আশা করি যে আমাদের দেশ, এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে এবং এই সাধনায় সে সিদ্ধি লাভ করে সারা মানব সভ্যতাকে নূতন পথ দেখাবে। প্রযুক্তির যে বাজে দিক, ধ্বংসের দিক, সেখান থেকে একমাত্র ভারতই পারে প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করতে। আমার মনে হয় না পৃথিবীর আর কোনো রাষ্ট্র তার পক্ষে এই সাধনা সম্ভব যে প্রযুক্তিকে ধ্বংসের কাজে না লাগিয়ে মানব কল্যাণে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণে কাজে লাগানো। এটাই ভারতবর্ষের সাধনা
এটাই ভারতবর্ষের মূল ভিত্তি। ভারতবর্ষকে যদি আগামী পৃথিবীতে যদি ভারতবর্ষ পিছিয়ে যায়, যদি ভারতবর্ষ হেরে যায়, সেটা এই মানব জাতির পক্ষে অকল্যাণকর। এটা আমি বিশ্বাস করি যে ভারত যদি পৃথিবীতে দুর্বল হয়, সমগ্র পৃথিবীর কাছে সেটা অমঙ্গলজনক, সমগ্র মানব সভ্যতার কাছে সেটা খুব শুভ লক্ষণ হবে না। ভারত যদি পৃথিবীর প্রথম সারির কান্ট্রির মধ্যে 1-2-এর মধ্যে থাকে, সেটা পৃথিবীর কাছে, এই মানব জাতির কাছে কল্যাণকর। এই মানব জাতির আয়ু এবং সমৃদ্ধি অধিকতর ফলপ্রসূ এবং মানে পজিটিভ হবে। তো সেই হিসেবে ভারতেরই উচিত, যেটা বিবেকানন্দ বলেছেন, যে ভারতেরই উচিত সারা পৃথিবীকে সেই সুন্দর পথ দেখানো যেখানে মানব জাতির কল্যাণ হয়। এবং প্রযুক্তি যদি আগামী পৃথিবীকে শাসন করে, সেই প্রযুক্তির যদি নিয়ন্ত্রক ভারতবর্ষ হয়, তবে সেটা অধিকতর মঙ্গলজনক এবং সেটা নিশ্চয়ই বিশ্বযুদ্ধের দিকে এগোবে না বা মানব সভ্যতার ধ্বংস করবে না। ভারতবর্ষ এমন কোনো কাজ তার সৃষ্টির ইতিহাস থেকে আজ পর্যন্ত করেনি যেটা মানব জাতির পক্ষে অকল্যাণকর। বরঞ্চ আমরা নিজের রাষ্ট্রকে ছোট করে, ভাগাভাগি করে, অনেক যুদ্ধ, অনেক রক্তক্ষয়, এখান থেকে সরে এসেছি। আমরা চাইনি যে পৃথিবী আগামীতে ধ্বংসযজ্ঞের লীলা দেখুক। আমরা চেয়েছি যে নূতন পৃথিবী সৃষ্টি হোক, নূতন উন্মাদনা ও সৃষ্টির প্রেরণা নিয়ে এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং 4 অধ্যায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। পরের ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ।